নমস্কার। বিক্রমভিলা রহস্যের সিজন 2 এর অন্তিম পর্ব আজকে শোনাব। বিনিতা এবার একটা দীর্ঘশ্বাস ফেলে স্নিগ্ধাকে বলল, তোমাদের রান্নাঘরের পূর্ব পাশের জানালার কাঁচে তুমি দেখেছিলে কাঁচের ওপারে একটা রক্ত লাল ছবি, একটি ছোট্ট মেয়ের অবয়ব, চারপাশে পেঁচিয়ে থাকা অসংখ্য কালো হাত। সেই হাতগুলো সাপের মতো কুঁচকে তার গায়ে উঠে গিয়েছিল, ত্বক ছিঁড়ে গিয়েছিল, রক্ত কাঁচের ওপর পড়ে লাল ছাপ ফেলেছিল, তার গলা থেকে কালো রক্ত বেরিয়েছিল। এই দৃশ্য দেখিয়ে আমি আমার মেয়ের শারীরিক অত্যাচারের কথা তোমাকে বলতে চেয়েছিলাম। তারপর তোমাকে কখনো সাপের ফোঁস আওয়াজ শুনিয়েছি, কখনো আর্তনাদের সুর শুনিয়েছি। আমার মেয়েকে বাঁচাও বলেছি, তোমার কানের কাছে বলেছি তুমিই পারবে আমার মেয়েকে বাঁচাতে। সাপ ধরে দাঁড়িয়েছিলাম, এসব করেছি যাতে তুমি বুঝতে পারো এখানে অত্যাচারের সাথে সাথে সাপ নিয়েও কিছু হচ্ছে। তুমি রিনিদের বাড়ির গেট খোলা পেতে, কারণ আমি খুলে রাখতাম গেটটা। যখন বন্ধ থাকতো তখন আমি চাইতাম না তুমি ভেতরে যাও, কারণ ভেতরে গেলে তখন তোমার বিপদ হওয়ার সম্ভাবনা ছিল। আমি কালুকে মারার পর রক্ষা কবচের জন্য তোমাদের আর রিনিদের বাড়িতে ঢুকতে পারতাম না, বাইরে তোমার সাথে কথা বলার পরিবেশও পাইনি। আমি ছবি উড়িয়ে তোমার কাছে পাঠিয়েছিলাম। সেই ছবিতে মিষ্টির নিম্নাঙ্গে লালচে রক্তের দাগ ছিল। ওটা দেখিয়ে আমি তোমায় বোঝাতে চেয়েছিলাম মিষ্টি যৌন অত্যাচারের শিকার। তুমি যাতে ওই ছবি দেখে মিষ্টি আর আমার খোঁজ নাও। তোমার স্বামী এসে পড়ায় ছবিটা আমি ফিরিয়ে নিয়েছিলাম। পরে যখন তুমি সেই ছবিতে থাকা মিষ্টি আর আমার ছবি আঁকানোর জন্য তোমার বান্ধবী শান্তাদের বাড়ি যাচ্ছিলে, তখন আমি আবার ছবিটা তোমার কাছে ফিরিয়ে দিয়েছিলাম। আমি আমার মেয়ে মিষ্টির মতো চেহারা নিয়ে তোমাকে আমার মায়ের কাছে নিয়ে গিয়েছিলাম, যাতে তুমি আমার আর মিষ্টির সম্পর্কে জানো। একদিন যখন তুমি রিনিদের বাড়ি থেকে বেরিয়ে কালো বাইকটার পিছু নিয়েছিলে, বাইকটা থেকে একটা প্লাস্টিকের প্যাকেট ছুঁড়ে ফেলেছিল। আমি প্যাকেটের দিক থেকেই আর্তনাদের সুর শুনিয়েছিলাম তোমায়। আমি চেয়েছিলাম তুমি সেই শব্দের দিকটা খেয়াল করে প্যাকেটের কাছে যাও, প্যাকেটটা খুলে দেখো, ভেতরে ছেঁড়া ছবির টুকরোগুলো জুড়ে দেখো রিনির স্বামী আসলে সুবীর নয়, অন্য কেউ। তুমি সত্যিটার খোঁজ করো আর আমার মেয়েটিকে অত্যাচারের হাত থেকে বাঁচাও। সুবীর, রিনি আর ধীরেনবাবু সবাই নিজেদের জন্য রক্ষা কবচ তৈরি করে রেখেছিল, তাই আমি সরাসরি তাদেরকে মোকাবিলা করতে পারিনি। এমনকি মিষ্টির কাছেও ওরা একটি রক্ষা কবচ জড়িয়ে রেখেছে, যাতে আমি ওর কাছে পৌঁছতে না পারি। রিনি আর সুবীর মিষ্টিকে নিজের মেয়ে বলে পরিচয় দিয়েছে, তার নাম বদলে দিয়েছে, যাতে কেউ ওর আসল পরিচয় জানতে না পারে। একটু থেমে বিনিতা আবার বলল, এই ধীরেনবাবু হচ্ছে চতুর আর শয়তান মস্তিষ্কের খেলোয়াড়। বাইরে থেকে দেখলে মনে হতো অসহায় প্যারালাইজড একটা বৃদ্ধ, কিন্তু আসলে তিনি সম্পূর্ণ সুস্থ। তিনি প্যারালাইজ সেজেছিলেন যাতে পরিবারের ভেতরের ভয়ঙ্কর সত্য, নারীর নির্যাতন, খুন আর সাপের বিষের ব্যবসা কেউ জানতে না পারে। তার অক্ষমতার ভান দেখেই সবাই ভাবত এমন অসহায় মানুষ এসব অপরাধে জড়িত হতেই পারে না। ফলে পুলিশ আর প্রতিবেশীরা তার ওপর কখনো সন্দেহ করেনি। এই অভিনয়টাই ছিল তার সবচেয়ে বড় ঢাল। মোহনপুরের লোকেরা আভাস পেত যে ওরা খারাপ, কিন্তু এখানকার সাধারণ মানুষ এদের ভয়ানক রূপ জানত না। যখন তন্ময় আর অয়ন মোহনপুরে গিয়ে শ্রেয়াদের বাড়ির ঠিকানা খুঁজে পাচ্ছিল না,
তখন আমি অয়নকে আমার অদৃশ্য শক্তি দিয়ে টেনে নিয়ে গিয়েছিলাম এক মধ্যবয়স্ক মহিলার বাড়িতে। তন্ময়ের কোমরে রক্ষা কবচ থাকায় আমি তাকে সরাসরি স্পর্শ করতে সক্ষম হইনি। আমি তাদের ওই বাড়িতে নিয়ে গিয়েছিলাম যাতে তারা ধীরেনবাবুদের আসল পরিচয় আর সেই অন্ধকার চক্রের সত্যটা খুঁজে বের করতে পারে। বিনিতা আবার একটু থেমে বলল, ধীরেনবাবু মাঝে মধ্যেই গাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যেতেন, যেন চিকিৎসা বা জরুরি কাজের অজুহাতে। বাইরে কেউ কিচ্ছু টের পেত না। আসলে তিনি দেশের বাইরে পর্যন্ত যেতেন, আর বাইরে গিয়েই বদলে ফেলতেন নিজের চেহারা, বেশভূষা, ভঙ্গি, এমনকি কণ্ঠস্বরও। সেই নতুন রূপে তিনি পরিণত হতেন অপরাধের আর এক মুখ, যেখানে বিষ, প্রলোভন আর ছলনায় বোনা থাকত অন্ধকারের জাল। এবার বিনিতা স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, যেদিন রাতে আমি কালুকে বীভৎসভাবে মেরেছিলাম, সকালে তুমি যখন দেখতে এসেছিলে তখন রিনিদের বাড়িতে ঢুকতে গিয়েছিলে, ঘরগুলো ঘুরে দেখেছিলে, তারপর বসার ঘরে এসে বাথরুমের দিক থেকে কাপড় কাচার শব্দ আর জল পড়ার শব্দ শুনেছিলে। তুমি তখন দেখেছিলে বাথরুমের নিচ দিয়ে রক্ত গড়িয়ে আসছে। সেই রক্ত আমি দেখিয়েছিলাম স্নিগ্ধা, কারণ তখন বাথরুমের ভেতরে ছিল আমার মেয়ে মিষ্টি। সে কাপড় কাচ্ছিল আর তার নিম্নাঙ্গ দিয়ে রক্ত পড়ছিল। আমি চেয়েছিলাম তুমি যেন সেই রক্ত দেখে বাথরুমে ঢোকো, আমার মেয়েকে উদ্ধার করো। কিন্তু তুমি দরজায় হাত দিতে যেতেই রিনি এসে পড়েছিল। সে ভেবেছিল তুমি বাথরুম করবে, আর তুমি যাতে মিষ্টিকে না দেখতে পাও সেজন্য রিনি তোমাকে বলেছিল শ্রেয়া এই বাথরুমে কাপড় কাচ্ছে, চল তোকে অন্য বাথরুমে নিয়ে যাই। তারপর তোমাকে দোতলায় নিয়ে ঘর দেখাতে ব্যস্ত করেছিল। তুমি ঘরগুলো দেখে নিচে এসে বলেছিলে, বুলি কোথায়, ওকে তো দেখলাম না। রিনি তখন বলেছিল আমাদের ঘরে ঘুমাচ্ছে, দেখিসনি? তুমি বলেছিলে না তো, শোয়ার ঘরে কাউকে দেখিনি। রিনি তখন বলেছিল রাতভর এসি চলেছে তো, তাই কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, তুই খেয়াল করিসনি। তুমি আবার যখন বাথরুমের দিকে গিয়েছিলে তখন দেখেছিলে শ্রেয়া বালতিতে কাপড় নিয়ে বের হচ্ছে। আসলে তুমি দোতলায় থাকতেই সুবীর বুলিকে সরিয়ে দিয়ে শ্রেয়াকে বাথরুমে ঢুকিয়ে দিয়েছিল। ওরা বুঝে গিয়েছিল তুমি ওদের সন্দেহ করছো। যদি বুলিকে ওই অবস্থায় দেখো তাহলে সব ফাঁস হয়ে যাবে। তুমি বাথরুমটা দেখে বেরিয়ে আসার পর সুবীর বুলিকে কোলে নিয়ে এসে রিনিকে বলেছিল আমার মামুনির খিদে পেয়েছে, ওকে খাওয়াও। রিনি তখন আদুরে গলায় বলেছিল আমার সোনার খিদে পেয়েছে, চলো খেতে। সবটাই ছিল এক সাজানো নাটক, যাতে তোমার চোখে ওরা স্নেহময় বাবা মা বলে মনে হয়। স্নিগ্ধা ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমি সেদিন দেখেছিলাম ওদের কোলে বুলি একটুও স্বচ্ছন্দ ছিল না, ওর মুখে অদ্ভুত আতঙ্ক ছিল। ভুবনবাবু এসে দাঁড়ালেন। তিনি ভেতরের পরিবেশ থেকে তাজ্জব হয়ে গেলেন। হরিপদ ফিসফিস করে বলল, যেদিন স্নিগ্ধামা নিখোঁজ হয়েছিল সেদিন সকালে মালিনী তাড়াতাড়ি কাজে এসে বলেছিল সবাই ঠিক আছেন তো? তখন তো বুঝিনি এই শয়তানটা সব জানে। আত্মা এবার হঠাৎ চিৎকার করে বলে উঠল, গৌতমকে মেরেছিস কেন? বল, নিজের মুখে বল, কিভাবে মেরেছিস? ঘর জুড়ে প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল। বাতাস জমে গেল। কেউ কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল সবাই। বিনিতার আত্মা ধীরে ধীরে হাত তুলল। মুহূর্তের মধ্যে সাপগুলো ধীরেনবাবু, সুবীর, রিনি, মালিনী ও পিকুর শরীর জড়িয়ে ধরল। প্রত্যেকের গলায় এখন পেঁচানো এক একটি বিষাক্ত সাপ ফোঁস শব্দে নিঃশ্বাস নিচ্ছে, আর তাদের মুখের রং উধাও হয়ে যাচ্ছে। ধীরেনবাবু ভীতকণ্ঠে বললেন, বুলি আর শ্রেয়ার ওপর আমাদের অত্যাচার গৌতম সহ্য করতে পারত না। ও কষ্ট পেত, কিন্তু ও ছিল ভীতু। আমাদের বিরুদ্ধে সরাসরি কিছু বলার সাহসও ছিল না। সেই রাতে আমি শ্রেয়ার ওপর যখন শারীরিক অত্যাচার করছিলাম,
গৌতম এটা বুঝে ফেলেছিল। গর্জে উঠে বলেছিল সকাল হলে থানায় যাবে, পুলিশকে আমাদের কুকীর্তির কথা বলবে। তখনই আমরা ওকে ধরে নিয়ে ওর ঘরে ঠেলে দিয়েছিলাম। এরপর বেসমেন্টে থাকা একটা চন্দ্রবোড়া সাপ এনে ওর ওপর ছুঁড়ে দিয়েছিলাম। সাপটি কামড় দিলে আমরা সেটি ওই ঘরেই রেখে দিয়েছিলাম। এই কথা শুনে দরজার কাছে দাঁড়িয়ে থাকা সবাই শিউরে উঠল। স্নিগ্ধা বুঝতে পারল রিনি গৌতমের মৃত্যুর বিষয়ে তাকে মিথ্যে বলেছিল। তন্ময় হঠাৎ চেঁচিয়ে উঠল, আপনি মানুষ না দানব? বাবা হয়ে নিজের 2 ছেলেকে এমনভাবে মারলেন? আপনার মধ্যে রক্ত নয়, বিষ বইছে। বিনিতার আত্মা হেসে উঠল, একটা কর্কশ ঠান্ডা হাসি। সাপের কামড়ে মারার সুবিধা হলো কেউ কিছু বুঝবে না, সবাই ভাববে সাপের দংশনেই মৃত্যু। ইন্সপেক্টর দত্ত মুখ গম্ভীর করে বললেন, প্রবীরের দেহটা কোথায় রেখেছেন? সেটাও কি লুকিয়ে রেখেছেন ট্যাঙ্কিতে? ধীরেনবাবুর চোখ নিস্তেজ, মুখ শুকিয়ে কাঠ। হ্যাঁ, ট্যাঙ্কিতেই আছে। বাতাসে কাঁপুনি ছড়িয়ে গেল। ঘর জুড়ে এখন শুধু ফোঁস শব্দ, যেন প্রতিটি বিষধর সাপ প্রতিশোধ নিচ্ছে নিজেদের কষ্টের। বিনিতা হঠাৎ রেগে উঠল, কণ্ঠটা এখন ধারালো কাঁচের মতো কেটে গেল। তোরা আমাকে সাপের কামড় খাইয়ে হাসছিলি, মনে আছে? মুখে সেই বিকৃত আনন্দের হাসি। শুধু আমাকেই নয়, সাপগুলোকেও তোরা যন্ত্রণা দিয়েছিস। এবার তারাও তোদের প্রতি প্রতিশোধ নেবে। জানবি কেমন লাগে বিষের জ্বালা। বিনিতার কণ্ঠে এখন আঘাতের ঠান্ডা কাঁটা। মুহূর্তেই বিষধর সাপগুলো ধীরেনবাবু, রিনি, সুবীর, পিকু আর মালিনীর গলায় কামড় বসালো। তারা আতঙ্কে চিৎকার করে উঠল। শরীরের প্রতিটা শিরা আগুনে পুড়তে লাগলো। তীব্র যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি দিচ্ছে সবাই। বিনিতার আত্মা ভেসে উঠল তাদের মাথার ওপর, কণ্ঠে ঠান্ডা ক্রোধ। কেমন লাগছে এখন বুঝছিস বিষের জ্বালা কাকে বলে? তারপর ভেসে উঠল এক বিকট কাঁপন ধরানো হাসি। সেই হাসিতে বেসমেন্টের দেওয়াল পর্যন্ত কেঁপে উঠল। বিনিতা কণ্ঠ কাঁপিয়ে মালিনীকে বলল, তুই স্নিগ্ধার গর্ভের ভ্রূণ বের করতে যাচ্ছিলি, এবার তোরই গর্ভে যন্ত্রণা নেমে আসবে। ইন্সপেক্টর দত্ত আতঙ্ক মিশ্রিত কণ্ঠে বললেন, ছেড়ে দিন ওদের, আইনের হাত আছে, ওরা কঠোর সাজা পাবে। কিন্তু বিনিতার আত্মার লম্বা হাত মালিনীর শাড়ির ভেতর ঢুকে গেল। মালিনী ব্যথায় চিৎকার করে উঠল। কয়েক মুহূর্তের মধ্যেই শাড়ির ভেতর থেকে রক্তের সাথে কিছু ঝরে পড়ল। সে চিৎকার করে উঠে আছড়ে পড়ল। ঠিক তখনই তান্ত্রিক ছুটে এলেন। তান্ত্রিক আর্জি করে বললেন, এবার ছেড়ে দে মা, তাদের শাস্তি হয়েছে, আমি তোর মুক্তির ব্যবস্থা করব। এরই মধ্যে ধীরেনবাবু, সুবীর, রিনি আর পিকুও মেঝেতে আছড়ে পড়ল। সাপেরা তাদের জড়িয়ে ধরে কামড়াতে লাগলো। বিনিতার আত্মা এক মুহূর্তের জন্য গাঢ় হয়ে উঠল, তারপর হঠাৎ উধাও হয়ে গেল। পুলিশ রেস্কিউ ও অ্যাম্বুলেন্স ডাকল। স্নিগ্ধারা বাইরে এলো। ভোর হয়ে গেছে। বলাকা, সুকৃতিবাবু আর সুরেনবাবু সামনে দাঁড়িয়ে আছেন। স্নিগ্ধাকে দেখে সবার মুখে স্বস্তির ছায়া ফুটল। বলাকা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ভুবনবাবু কেঁপে ওঠা গলায় বললেন, রাধাকৃষ্ণের কৃপায় তোমায় আবার ফিরে পেলাম মা। রাধাকৃষ্ণ নামটা শুনে স্নিগ্ধার মন আরও বিষাদে ভরে গেল। তন্ময় এগিয়ে এসে ধীরে ধীরে বলল, রাধাকৃষ্ণের যুগল মূর্তিটা হারিয়ে গেছে, এ কথা আমায় সেদিন বলতে পারতে স্নিগ্ধা। একা একা কতটা উদ্বিগ্নে ছিলে তুমি। মূর্তির চেয়ে তোমার মূল্য আমার কাছে অনেক বেশি। তন্ময়ের কথা শুনে সবাই স্তব্ধ। হারিয়ে যাওয়া মূর্তির খবর শুনে বিস্ময় ছড়িয়ে পড়ল চারিদিকে।
এদিকে শ্রেয়া আর বুলিকে পরীক্ষার জন্য পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। স্নিগ্ধার কপালে শুকিয়ে থাকা রক্তের দাগ দেখে এক পুলিশ অফিসার এগিয়ে এসে বললেন, চলুন ম্যাডাম, আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ঠিক তখনই স্নিগ্ধার চোখে পড়ল অয়নের ভগ্নিপতি বাবলুর দিকে। সে কিছুটা দূরে বাইক দাঁড় করাচ্ছে। স্নিগ্ধা পুলিশের প্রশ্নের কোনো উত্তর দিল না, বরং গভীর চিন্তিত মুখে তন্ময়কে বলল, তন্ময়, তাড়াতাড়ি বাইকটা বের করো। এই বলে সে দ্রুত নিজেদের বাড়ির দিকেই হাঁটা শুরু করলো। তার এমন আচরণে সবাই হতভম্ব হয়ে গেল। তন্ময় কিছুটা অবাক হলেও কোনো প্রশ্ন করল না। বাড়িতে গিয়ে দ্রুত বাইকটা বের করে রাস্তায় নিয়ে এলো। এদিকে অয়ন আর বাবলু এগিয়ে এসেছে। স্নিগ্ধা বাইকের পিছনে বসে দৃঢ়স্বরে বলল, দিদির বাড়ি চলো। অয়ন বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু ব্যাপারটা কি স্নিগ্ধা? স্নিগ্ধা কোনো উত্তর দিল না, শুধু বলল, দ্রুত চলো। তন্ময় আর দেরি করল না, বাইক ছুটে গেল রাস্তায়। কি ঘটছে জানতে অয়ন আর বাবলু বাইকে উঠে তাদের পিছনে পিছনে রওনা দিল। কিছুক্ষণ পর তন্ময় বাইক থামালো অরূপাদের বাড়ির সামনে। ঠিক তখনই রাস্তা দিয়ে একটা বাইকের পিছনে মুখ আড়াল করে যাচ্ছে সেই পালানো অ্যাম্বুলেন্সের চালক। হঠাৎ তার চোখ পড়ল স্নিগ্ধার দিকে। মুহূর্তে চমকে উঠল। তাড়াতাড়ি বাইক চালককে বলল, থামাও, তাড়াতাড়ি থামাও। বাইক থামতেই সে দ্রুত নেমে পড়ে রাস্তার একপাশের দেওয়ালের আড়ালে সরে গেল। আড়াল থেকে সে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল স্নিগ্ধার দিকে। চোখে ধরা পড়ার ভয় আর তীব্র কৌতূহল মিশে গেছে একসঙ্গে। মনে মনে ভাবল, এই মহিলা এখানে কি করছে? তার চোখ এখন নিবিড়ভাবে স্নিগ্ধার ওপর নিবদ্ধ। স্নিগ্ধা তাড়াহুড়ো করে বাইক থেকে নামল। গেট খোলা আছে। সে সোজা ভেতরে ঢুকে গেল। অরূপা অবাক হয়ে তাকে দেখে বলল, কোথায় ছিলি বোন? তোর কপালে রক্ত জমে আছে কেন? এত সকালে এখানে এলি? স্নিগ্ধা কোনো উত্তর দিল না। চুপচাপ অরূপার পাশ দিয়ে চলে গিয়ে সরাসরি তনিমা দেবীর ঘরের দিকে এগিয়ে গেল। তনিমা দেবী খাটে বসে শান্তভাবে চা খাচ্ছেন। সকালবেলার নীরবতা যেন চারিদিকে ছড়িয়ে আছে। হঠাৎ স্নিগ্ধাকে দেখে তিনি চমকে উঠলেন। এই এত ভোরে তুমি এখানে? কিন্তু উত্তর না দিয়ে স্নিগ্ধা এক নিমেষে খাটের নিচে ঝুঁকে পড়ল। তনিমা দেবী তাড়াতাড়ি কাপটা রেখে উঠে দাঁড়ালেন। গলায় আতঙ্ক আর বিরক্তি মিশে তিনি বলে উঠলেন, খাটের তলায় কি করছো? ওঠো 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 বলছি। ঠিক তখনই তন্ময়, অয়ন, বাবলু আর অরূপা ঘরে ঢুকল। সবাই থমকে গেল। খাটের নিচে স্নিগ্ধা যেন কিছু খুঁজছে। মুখে কোনো কথা নেই, চোখে একাগ্রতা। সে ধীরে ধীরে টেনে বের করল একটা লোহার ট্রাঙ্ক। তনিমা দেবীর মুখের রং মুহূর্তে বদলে গেল। ওটা ছুঁয়ো না, কিচ্ছু নেই ওতে, বলছি সরো ওখান থেকে। বাবলু অবাক হয়ে বললেন, মা বারণ করছেন, তাও কেন ট্রাঙ্কটা টানছো? রাখো জায়গায়। বাইরে অ্যাম্বুলেন্স চালক চারপাশ দেখে নিশ্চিত হলো কেউ নেই। সে নিঃশব্দে বাড়ির পাশে ঘুরে জানালার কাছে এলো। ফাঁক দিয়ে উঁকি মেরে দেখল ঘরের ভেতর কি ঘটছে। ঘরের ভেতরে স্নিগ্ধার টাংটার তালা দেখে তনিমা দেবীর দিকে ঘুরে বলল, চাবিটা দিন। মাসিমা, এক্ষুনি চাবিটা দিন। তনিমা দেবী হঠাৎ বিকট স্বরে চেঁচিয়ে উঠলেন, দেব না, ওটা খুলবে না, এ ঘর থেকে বেরিয়ে যাও। তিনি স্নিগ্ধার হাত চেপে টানতে লাগলেন, কিন্তু স্নিগ্ধা ট্রাঙ্ক ছাড়ল না। অরূপা স্তব্ধ হয়ে বলল, স্নিগ্ধা, এটা কি করছিস? তুই পাগল হয়ে গেছিস নাকি? অয়ন গম্ভীর গলায় বলল, মা, যদি কিচ্ছু না থাকে চাবিটা দিতে ভয় কিসের? তনিমা দেবীর মুখে ঘাম, চোখে আতঙ্ক। না, দেব না, একে এক্ষুনি বাড়ি থেকে বের করে দে। সবাই চমকে গেল। তন্ময় সন্দেহ ভরে তাকালো তার দিকে।
স্নিগ্ধা এবার খাটের পায়ের কাছে একটা জাঁতি দেখতে পেয়ে তুলে নিল। এবার সেই জাঁতি দিয়েই তালার ওপর দুবার জোরে আঘাত করল। ধাতব আওয়াজে ঘর কেঁপে উঠল। তৃতীয় আঘাতে তালা ভেঙে খুলে গেল। ট্রাঙ্কের ভেতর কাপড় চোপড়। স্নিগ্ধা কাঁপা হাতে কাপড়গুলো সরাতেই চকচকে কিছু ঝলসে উঠল। সোনার রাধাকৃষ্ণের যুগল মূর্তি, মুকুটে আর গলায় হীরের আলো যেন ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। অরূপা, তন্ময়, অয়ন সবাই স্তব্ধ হয়ে গেল। তনিমা দেবীর মুখ বিবর্ণ, ঠোঁট কাঁপছে, কিন্তু কথা বেরোচ্ছে না। বাবলুর মুখ অন্ধকার, আর জানালার পর্দার ফাঁক দিয়ে উঁকি মারা অ্যাম্বুলেন্স চালকের চোখে এখন কেবল লোভের আগুন। সে মূর্তিটার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন ওটার আলো তার অন্ধকার মন জ্বালিয়ে দিচ্ছে। স্নিগ্ধা মূর্তিটা বুকের সাথে জড়িয়ে ধরে অজর ধারায় কাঁদছে। তন্ময় স্নিগ্ধার পাশে বসে তাকে ধরল। তার চোখেও জল ভরে গেল। অয়ন রেগে গিয়ে তনিমা দেবীকে বলল, তুমি মূর্তিটা চুরি করেছ মা? অরূপা স্নিগ্ধাকে বলল, এই মূর্তিটা হারিয়েছে সেটা কবে টের পেলি? আর তুই কি করে বুঝলি আমার শাশুড়ি মা মূর্তিটা চুরি করে এখানে রেখেছে? স্নিগ্ধা নিজেকে শান্ত করে বলল, সেদিন যখন পুলিশ নিয়ে গিয়েছিলাম রিনিদের বাড়িতে, কিছু সন্দেহজনক জিনিস তারা পায়নি, তাই মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। পরে এই মূর্তিটার প্রতি এক অদ্ভুত টান অনুভব করছিলাম। কাঠের বাক্স খুলে দেখেছিলাম মূর্তিটা নেই, অথচ গৃহপ্রবেশের দিন সেখানেই রেখেছিলাম। চাবি ছিল আমার কাছেই, তবু কিভাবে হারালো বুঝতে পারিনি। মালিনীদিকে সন্দেহ হয়েছিল, কিন্তু ও যেখানে যেখানে লুকিয়ে রাখতে পারে সব জায়গায় খুঁজেছিলাম, কিন্তু পাইনি। একটু থেমে স্নিগ্ধা বলল, যেদিন যাদবপুরে গিয়েছিলাম সেদিন ফেরার পথে সন্ধ্যায় একটা পেয়ারার দোকানের সামনে দাঁড়িয়ে পেয়ারা কিনছিলাম। ঠিক তখন পিছনে একটু দূরে দুজন লোক নিজেদের মধ্যে কথা বলছিল। একজন বলছিল ৮০ লাখের কমে ফ্ল্যাটটা হবে না। অন্যজনের গলাটা খুব পরিচিত লাগলো। সে বলছিল ৭৫ লাখে দিন না। ফ্ল্যাটটা আমার খুব পছন্দ। আমি পিছন ফিরে তাকাতেই দেখেছিলাম বাবলুদা। তখনই মনে মনে অবাক হয়ে ভেবেছিলাম, এত টাকা পাবে কোথা থেকে? ওনাদের তো সংসারই ঠিক মতো চলে না। এই কথাটাই কিছুক্ষণ আগে বাবলুদাকে দেখে আবার মনে পড়ে গেল। সেই সঙ্গে মনে পড়ল আমাদের গৃহপ্রবেশের দিনটার কথা। সেদিন মাসিমা, মানে তোর শাশুড়ি মা, তোর সঙ্গে সিঁড়ি দিয়ে নামছিলেন, ঘামছিলেন, মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমি তাকে ঘরে দিয়ে শুতে বলেছিলাম, কিন্তু তিনি রাজি হননি। বসার ঘরের সোফাতেই বসে পড়েছিলেন। তন্ময় ডাক্তার ডাকতে চেয়েছিল, তবু তিনি বলছিলেন দরকার নেই। অসুস্থতা সত্ত্বেও যেন হঠাৎ করে দ্রুত ফিরে যেতে চাইলেন। আমার মনে হলো মাসিমা সেদিন কিছু লুকিয়েছিলেন। হয়তো সেই দিনই মূর্তিটা নিয়ে এসেছিলেন তিনি, আর সেই কারণেই তার আচরণটা অদ্ভুত ছিল, অস্থির, আর যেন ভেতরে ভয় লুকোনো একরকম তাড়াহুড়ো। স্নিগ্ধা ধীরে ধীরে অরূপার দিকে তাকিয়ে বলল, শেষ যেদিন তোদের বাড়িতে এসেছিলাম সেদিন মাসিমার আচরণটা অদ্ভুত লেগেছিল আমার। আগে উনি কখনো এমন ছিলেন না। সেদিন ঘরে ঢুকতেই বললেন, তোমরা কেন এসেছো? বাড়িতে কোনো বিপদ হয়েছে নাকি? তার গলায় এমন একটা কাঁপুনি ছিল যেন কিছু একটা লুকোচ্ছিলেন। হয়তো ভেবেছিলেন মূর্তিটার খোঁজে এসেছি। তারপর যখন আমি উনার পাশে বসেছিলাম তখন তুই চা এনেছিলি। মাসিমা তখন বলেছিল, আমার শরীরটা ভালো লাগছে না, তোমরা ওই ঘরে গিয়ে চা খাও। আমি অবাক হয়ে গিয়েছিলাম। এই মাসিমা তো আগে কত আন্তরিক ছিলেন, কিন্তু সেদিন উনি যেন আমাদের উপস্থিতিতেই অস্বস্তি বোধ করছিলেন। এসব কথাও মনে পড়ে গেল। তাই বুঝতে পারলাম মাসিমাই নিয়ে এসেছে কোনোভাবে মূর্তিটা। আমার হঠাৎই এও মনে হলো ওই মূর্তিটা বিক্রি করে মাসিমা হয়তো তার মেয়ে জামাইকে টাকা দেবেন,
সেই টাকায় বাবলুদা ফ্ল্যাট কিনবেন। বাবলু কাউকে কিছু না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে চলে গেল। অয়ন রেগে উঠে তনিমা দেবীকে বলল, কিভাবে তুমি মূর্তিটা বাক্স থেকে বের করলে? চাবিটা তো স্নিগ্ধার কাছেই আছে। তনিমা দেবী এবার আর নিজেকে সামলাতে পারলেন না, ভেঙে পড়লেন। কাঁপা গলায় বললেন, গৃহপ্রবেশের দিন স্নিগ্ধা যখন দোতলায় ওদের ঘরে মূর্তিটা দেখছিল, আমি দরজার পর্দার আড়াল থেকে সেটা দেখেছিলাম। ওই দামি মূর্তিটা দেখে আমি লোভ সামলাতে পারছিলাম না। তন্ময়কে ঘরের দিকে আসতে দেখে তাড়াতাড়ি সরে গিয়েছিলাম, যেন কিছুই জানি না। তন্ময় ঘর থেকে বেরিয়ে গেলে আমি আবার লুকিয়ে তাকালাম। দেখলাম স্নিগ্ধা মূর্তিটা কাঠের বাক্সে রেখে দিয়ে চাবিটা ওর কোমরের কারের ছোট্ট রিংয়ে ঝুলিয়ে রেখেছে। পরে যখন পাথরের রাধাকৃষ্ণের মূর্তির পুজো হচ্ছিল, তখন আমি স্নিগ্ধার ঠিক পাশে বসেছিলাম। সেই সময় ওর কোমরের পাশে রিংটা খানিকটা বাইরে বেরিয়েছিল। আমি খুব সাবধানে শাড়ির আঁচল দিয়ে ঢেকে, যাতে কারোর নজরে না পড়ে, রিং থেকে চাবিটা খুলে নিয়েছিলাম। তারপর দোতলায় গিয়ে সুযোগ বুঝে ওদের ঘরে ঢুকে গিয়েছিলাম। বাক্সের তালা খুলে মূর্তিটা নিয়ে শাড়ির তলায় লুকিয়ে অসুস্থতার ভান করে অরূপার সাথে নিচে নেমে এসেছিলাম। সোফার ওপর বসেছিলাম। স্নিগ্ধা তখন আমার একদম কাছে বসেছিল। ঠিক সেই সময় কাউকে কিছু টের না দিয়ে আমি চুপি চুপি চাবিটা আবার ওর কোমরের রিংয়ে গুঁজে দিয়েছিলাম, যেন সব কিছু আগের মতোই থাকে। তনিমা দেবী ভেঙে পড়ে বললেন, আমাকে ক্ষমা করে দাও স্নিগ্ধামা। অরূপা মূর্তিটা কাপড়ে জড়িয়ে ব্যাগে ভরে স্নিগ্ধার হাতে দিল। সাবধানে রাখিস, কেউ যেন না দেখে, ফিসফিস করে বলল সে। অ্যাম্বুলেন্সের চালক জানালার পর্দার আড়াল থেকে চুপচাপ তাকিয়ে আছে। মুহূর্তেই সে বাড়ি থেকে বেরিয়ে সেই বাইকটার পাশে মুখ আড়াল করে দাঁড়ালো। তন্ময় আর স্নিগ্ধা বাইরে এসে বাইকে উঠল। তন্ময় বাইক স্টার্ট দিল। স্নিগ্ধা ব্যাগ বুকে চেপে বসে আছে পিছনের সিটে। বাইকটা হাওয়া কেটে ছুটছে। সকালবেলার ঠান্ডা বাতাসে চারপাশ নিস্তব্ধ, শুধু ইঞ্জিনের গর্জন ভাঙছে সেই নীরবতা। অ্যাম্বুলেন্স চালক তাদের বাইকের পিছু নিয়েছে, চোখে শিকারীর মতো দৃষ্টি। স্নিগ্ধা তন্ময়ের কোমর শক্ত করে ধরে আছে আর ব্যাগটা বুকের সঙ্গে আঁকড়ে রেখেছে। হঠাৎ পিছন থেকে অ্যাম্বুলেন্স চালক বাইকটা দ্রুত ছুটে এসে তন্ময়ের বাইকের সামনে আড়াআড়িভাবে দাঁড়িয়ে পথ আটকালো। তন্ময় হঠাৎ ব্রেক কষল। চাকার ঘর্ষণে ধোঁয়া আর পোড়া রাবারের গন্ধ ছড়িয়ে পড়ল চারপাশে। সেই বাইক থেকে নামল অ্যাম্বুলেন্স চালক, চোখ লাল, মুখ বিকৃত রাগে, গম্ভীর কর্কশ্বরে গর্জে উঠল, ব্যাগটা দে। স্নিগ্ধা কেঁপে উঠল, কিন্তু গলায় জেদ, না, আমার প্রাণ থাকতে ব্যাগ দেব না। সে ব্যাগটা বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরল। তন্ময় মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে অ্যাম্বুলেন্স চালককে সরিয়ে বাইক ঘুরিয়ে ছুটে গেল। পিছনেই আবার গর্জে উঠল গুলি। অ্যাম্বুলেন্স চালক স্নিগ্ধার মাথা লক্ষ্য করে টান দিল ট্রিগারে। এক বিকট শব্দ, এক ঝলক আগুন, কিন্তু গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘুরে গিয়ে বিঁধল তার নিজের কপালে। মুহূর্তেই রক্ত ছিটকে পড়ল রাস্তায়। সে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। স্নিগ্ধার দৃষ্টি ঝাপসা, শরীর হেলে পড়েছে মাটির দিকে। ঠিক তখনই রাস্তার ওপার থেকে এক মহিলা ঝড়ের বেগে ছুটে এসে তাকে ধরে ফেলল। তন্ময় বিস্ফারিত চোখে তাকিয়ে রইল। সে বুঝল এটা কেবল কাকতালীয় নয়, বিনীতার আত্মাই এই মহিলাকে ছুটিয়ে এনে স্নিগ্ধাকে বাঁচালো। দূরে সাইরেনের শব্দ, পুলিশ এসে গেছে। স্নিগ্ধাকে তারা দ্রুত গাড়িতে তুলে নিয়ে গেল হাসপাতালে। তন্ময় ব্যাগটা বুকে চেপে বাইকে উঠল। তার চোখে ভয়, শোক
আর সংকল্প মিলেমিশে এক অগ্নিশিখা। সে ছুটে চলল গাড়ির পিছন পিছন, সকালবেলার আলো ছিঁড়ে। হাসপাতালে পৌঁছেই স্নিগ্ধাকে দ্রুত এমার্জেন্সিতে ভর্তি করল পুলিশ। কয়েকজন নার্স আর তন্ময় মিলে স্ট্রেচারে করে তাকে ভেতরে নিয়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই ডাক্তারবাবু এসে পরীক্ষা করলেন। তারপর বাইরে বেরিয়ে তন্ময়কে ডাক্তারবাবু শান্ত গলায় বললেন, চিন্তার কিছু নেই। মানসিক দুশ্চিন্তা, অনিদ্রা আর ঠিকমতো না খাওয়ার কারণে শরীরটা দুর্বল হয়ে পড়েছে। তবে একটা সুখবরও আছে, উনি মা হতে চলেছেন। তন্ময়ের মুখে হাসি ফুটল। সে নিঃশব্দে ভাবল, ঠিকই বুঝেছিলাম। আলমারিতে প্রেগনেন্সি কিটটা দেখে তখনই আন্দাজ করেছিলাম। এবার ডাক্তারবাবুর মুখে শুনে তার বুকে ভরে উঠল আনন্দে। ডাক্তারবাবু আরও বললেন, উনি খুব দুর্বল, বিশ্রাম দরকার। বেশি কথা বলবেন না, আর ঘুমটাও ঠিকমতো হোক। স্নিগ্ধা বেডে শুয়ে আছে। নার্স ইঞ্জেকশন দিয়ে ধীরে বেরিয়ে এলো। তন্ময় এগিয়ে এসে স্নিগ্ধার হাতটা আলতো করে ধরল। আমাদের সন্তান আসছে স্নিগ্ধা, সে ফিসফিস করে বলল। ভাবতে পারো এই সমস্ত অন্ধকারের মধ্যে এমন আলো। স্নিগ্ধা ক্লান্ত মুখে মৃদু হাসল। চোখে যেন ঝলমল করছে মাতৃত্বের নরম দীপ্তি। ঠিক তখনই ঘরের এক কোণে হালকা নীল আলো জ্বলে উঠল। বাতাসে এক শীতল গন্ধ। তন্ময় ঘুরে তাকাতেই দেখল বিনিতার আত্মা ভেসে আছে তাদের পাশে। স্নিগ্ধা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তন্ময় ধীরে ধীরে বলল, তুমি না থাকলে আজ স্নিগ্ধা বাঁচত না। তোমাকে কিভাবে ধন্যবাদ দেব বলো? বিনিতার কণ্ঠে এক মায়াময় শান্তি। তোমাদের জন্যই আমি আমার মেয়েকে বাঁচাতে পেরেছি, ওদের শাস্তি দিতে পেরেছি। তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার বৃদ্ধা মা আর মিষ্টিকে দেখো, এই পৃথিবীতে তাদের আর কেউ নেই। সে যোগ করল, তোমরা বাবা মা হতে চলেছ, এর জন্য তোমাদের অভিনন্দন জানাই। মিষ্টি আর শ্রেয়া এই হাসপাতালেই আছে। তান্ত্রিক আমার মুক্তি দিতে চলেছেন। আর সময় নেই, এবার আমার যাওয়ার সময় হয়েছে। বিদায়। বিনিতার আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল আলোয়। স্নিগ্ধার চোখ ভিজে উঠল। তার ঠোঁটে ফিসফিস শব্দ, মিষ্টি। সে উঠে বসতে গেল, কিন্তু হঠাৎ মাথাটা ঘুরে গেল। তন্ময় তাড়াতাড়ি তাকে ধরে বলল, না, এখন উঠো না, তোমার শরীর খুব দুর্বল। ঠিক তখনই দরজায় নার্স এসে দাঁড়ালেন। উদ্বিগ্ন গলায় বলল, ম্যাডাম, দয়া করে শুয়ে থাকুন, ডাক্তারবাবু কড়াভাবে নিষেধ করেছেন। এই সময় দরজা খুলে ইন্সপেক্টর দত্ত ভেতরে এলেন। গম্ভীর মুখে এগিয়ে এসে বলেন, আপনি এখন কেমন আছেন ম্যাডাম? আমি দুঃখিত, আপনাকে মানসিক বিকারগ্রস্ত ভেবেছিলাম। আপনারা তন্ময়বাবুর কথায় বিশ্বাস না করে আমি ভুল করেছি। একটু থেমে তিনি যোগ করলেন, একটা কথা, ধীরেনবাবু, সুবীরবাবু আর মালিনী তিনজনই মারা গেছেন। রিনি আর পিকুর অবস্থাও খুবই খারাপ, বাঁচার সম্ভাবনা প্রায় নেই। স্নিগ্ধা শান্ত গলায় বলল, মিষ্টি কোথায়? আমাকে ওর কাছে নিয়ে চলুন। ইন্সপেক্টর দত্ত বললেন, ও খুব ভয়ে আছে, শ্রেয়াকে আঁকড়ে ধরে বসে আছে। স্নিগ্ধা উঠতে গেল, কিন্তু মাথা আবার ঘুরে উঠল। নার্স আর তন্ময় তাড়াতাড়ি তাকে বেডে শুইয়ে দিল। ইন্সপেক্টর দত্ত বললেন, আপনি বিশ্রাম নিন, আমি ওদের নিয়ে আসছি। কিছুক্ষণ পর দরজা খুলে দত্তবাবু ফিরে এলেন, সঙ্গে শ্রেয়া, ছোট্ট মিষ্টি আর মিষ্টির দিদা। স্নিগ্ধা মিষ্টিকে কোলে তুলে নিল। মিষ্টি মুখ গুজে দিল তার বুকে। স্নিগ্ধা তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মিষ্টি চুপচাপ, কিন্তু তার চোখে এখন আর ভয় নেই, আছে এক পরিপূর্ণ মায়ের ছায়া, এক নিরাপদ আশ্রয়ের শান্তি। মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুর কথা শুনে মিষ্টির দিদা শোকে কাতর, তবু নাতনিকে ফিরে পেয়ে স্নিগ্ধাকে আশীর্বাদে ভরিয়ে দিলেন। শ্রেয়াও এগিয়ে এসে স্নিগ্ধাকে জড়িয়ে ধরল। স্নিগ্ধা এক হাতে মিষ্টি
আর অন্য হাতে শ্রেয়াকে টেনে নিল বুকের ভেতর, যেন এই দুটি অনাথ মেয়ে তার জীবনের নতুন আলো। ঠিক তখনই ঘরে ঢুকলেন প্রাণকৃষ্ণবাবু, সুরেনবাবু, ভুবনবাবু, হরিপদ, বলাকা, অয়ন আর অরূপা। সবাই উদ্বিগ্ন মুখে এগিয়ে এলেন। কেমন আছো মা? ভুবনবাবু জিজ্ঞাসা করলেন। স্নিগ্ধা বলল, এখন ভালো আছি। সুরেনবাবু বললেন, আর কলকাতায় থাকবো না, সব ছেড়ে বিক্রম ভিলায় ফিরে যাব সবাই। হরিপদ বলল, তাই চলুন কর্তামশাই। ভুবনবাবুর চোখ ভিজে উঠল। আমি জানি কণিকা আবার আসছে আমাদের ঘর আলো করতে। সেদিন অ্যালবামে থাকা কণিকা আর মৃন্ময়ের ছবি দেখে কাঁদতে কাঁদতে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিলাম। স্বপ্নে কণিকা বলেছিল, বাবা কেঁদো না, আমি খুব শীঘ্রই তোমাদের কাছে আসছি। এখন মনে হচ্ছে সে প্রতিশ্রুতি রেখেছে, তোমার গর্ভে সেই ফিরে এসেছে। কণিকা বিক্রম ভিলা ছেড়ে কোথাও গিয়ে থাকতে চাইতো না। তন্ময় ধীরে ধীরে বলল, চলো কাকু, বিক্রম ভিলাতেই ফিরি। প্রাণকৃষ্ণবাবু বললেন, তাই চলো, তোদের ছাড়া বড্ড একাও লাগে। শ্রেয়া আর মিষ্টির দিকে তাকিয়ে স্নিগ্ধা বলল, ওরা আমাদের সঙ্গে যাবে। শ্রেয়া, মিষ্টি আর তার দিদা এখন আমাদেরই পরিবারের সদস্য। মিষ্টি আজ থেকে আমার মেয়ে। তন্ময় বলল, আর শ্রেয়া কিন্তু আমার বোন। সবাই সম্মতিসূচক মাথা নাড়ল। ঘরে যেন নতুন আলোর স্রোত বয়ে গেল। অন্ধকার, ভয় আর মৃত্যুর পর ভোরের আলোয় ফিরে এলো জীবন। আজকে বিক্রম ভিলা রহস্যের সিজন 2 এর অংশ শেষ হলো। আবার আসছি বিক্রম ভিলা রহস্য সিজন 3 নিয়ে খুব শীঘ্রই। পাশে থাকবেন, ভালো থাকবেন। আর কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।